আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13 অর্থাৎ উপাত্ত বিন্যস্তকরণ যে অধ্যায়টা আছে, অধ্যায়ের 144 থেকে 147 পেজ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করাবো। তো গত লেকচারে কিন্তু আমরা এই অধ্যায় 13 এর হচ্ছে 143 পেজ পর্যন্ত সমাধান করেছি, অর্থাৎ 143 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা 144 পেজ থেকে সমাধান করা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার বইয়ে এখানে এই যে 13.2 এটা হচ্ছে কি 144 পেজ। তো সারণী এবং লেখচিত্রের ব্যবহার। তো সারণী এবং লেখচিত্র ব্যবহার করার আগে আমাদের হচ্ছে কিছু বেসিক বিষয় জানতে হবে, যেমন হচ্ছে টালি সম্পর্কে কিন্তু আমাদের হচ্ছে কি জানতে হবে। ট্যালিটা হচ্ছে কি, এটাকে কিভাবে প্রকাশ করা হয়। তো এখানে দেখো ট্যালি যখন হচ্ছে এক বোঝাবে যে এক, তখন এটা ট্যালি আকারে কিভাবে লিখবো, এই যে এরকম একটা হচ্ছে কি টান দেব অর্থাৎ দাগ দেব খারাপ হবে, তাহলে এক। তাহলে যদি দুইটা বলে তাহলে একটা দুইটা, এভাবে কি দুইটা হচ্ছে কি খারাপ ভাবে টান দেবো, এটা মানে কি বুঝবো হচ্ছে কি দুই। যদি হচ্ছে তিন বলে তাহলে আমরা এক দুই তিন, তিনটা এভাবে কি খারাপ ভাবে টান দেবো, তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে কি ট্যালি সংখ্যাতে কিন্তু হচ্ছে কি প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে। যদি বলে চারটা, চারটা বললে এক দুই তিন চার, চারটা এভাবে কি খারাপভাবে টান দেবো, তাহলে এটা দ্বারা বুঝবো চার। তো যদি কখনো আমাদের পাঁচ বলে, এখানে একটু বোঝার বিষয় আছে, যদি কখনো পাঁচ বলে ট্যালি সংখ্যা যদি লিখতে বলে এই সংখ্যাকে, তাহলে আমরা কি বলবো খারাপভাবে এক দুই তিন চার, চারটা এভাবে কি খারাপভাবে টান দেবো এবং আড়াআড়ি ভাবে একটা হচ্ছে টান দেবো। তার মানে এখানে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা এবং আড়াআড়ি ভাবে একটা, তাহলে কি পাঁচটা হলো। তার মানে এটা একটা গ্রুপ হয়ে গেল। তো যদি বলে যে হচ্ছে কি সাতটা লেখো, তাহলে কিভাবে লিখবো, যদি বলে সাতটা লেখো তাহলে এক দুই তিন চার, চার হলো এই যে খারাপ ভাবে আড়াআড়ি ভাবে একটা টান দিলাম, তাহলে কত হলো পাঁচটা, পাঁচটা আর হচ্ছে কি দুইটা বাকি থাকলে এক দুই এভাবে কি লিখে দিব। যদি বলে হচ্ছে কি 10টা লিখতে বলে, তাহলে হচ্ছে এক দুই তিন চার এবং আড়াআড়ি ভাবে একটা টান, তাহলে পাঁচটা, আর একটা গ্রুপ হবে এক দুই তিন চার এবং আড়াআড়ি ভাবে একটা, তাহলে পাঁচটা, পাঁচ আর পাঁচে কত হলো 10 হলো। তো টালি সংখ্যাটা কিভাবে লিখতে হয় আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে কি করব, 144 পেজে হচ্ছে যে সমস্যাগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। তো এখানে দেখো 144 পেজে কি দেওয়া আছে, ক হচ্ছে কি ক শাখা হচ্ছে কি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ সহপাঠী যে ক শাখার যে শিক্ষার্থীগুলো আছে, তাহলে এই শিক্ষার্থীগুলো খাতা জমা দেওয়ার হচ্ছে কি যে হচ্ছে কি মানগুলো আছে সেগুলো হচ্ছে কি এখানে হচ্ছে দেওয়া আছে। তো দেখো এখানে হচ্ছে 25 24 15 এগুলো এইভাবে কিন্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে কি ক শাখার হচ্ছে কি সারণী। তো এখানে দেখো আগের পৃষ্ঠায় ক শাখা এর বিন্যস্তকৃত উপাত্ত সমূহ আমরা কিভাবে আরো পরিষ্কারভাবে প্রকাশ করতে পারি তা নিয়ে সবার সাথে আলোচনা করি। তো ক শাখার শিক্ষার্থীদের খাতা জমা দেওয়া হচ্ছে কি মানগুলো এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে কি এই যে ক শাখার শিক্ষার্থীদের সারণী। তো এগুলো আর হচ্ছে কি স্পষ্টভাবে এখানে হচ্ছে কি দেখাই দিছে আমাদের হচ্ছে কি বোঝার জন্য। তো দেখো এখানে শ্রেণী ব্যবধান ধরছে 5 থেকে 9, তাহলে কি 5 থেকে 9, তাহলে 5, তাহলে 5 থেকে 9, এরপর 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। তো এখানে আমরা হচ্ছে কি সর্বনিম্ন সংখ্যা এখানে কত আছে আমরা যদি দেখি, দেখো সর্বনিম্ন সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 8 এবং হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে কত দেখতে পাচ্ছি, সর্বোচ্চ সংখ্যা দেখতে পাচ্ছি হচ্ছে কি এখানে 29 পাচ্ছি। আর কি এর থেকে বড় আছে নাকি দেখি, না এর থেকে বড় নাই, তাহলে সর্বনিম্ন সংখ্যা পাচ্ছি 8 এবং সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি কি 29। তাহলে 8 এবং 29 এর মধ্যে আমাদের হচ্ছে কি শ্রেণী ব্যবধানটা লিখতে হবে। তাহলে 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। তো 29 পর্যন্ত যেহেতু বড়, তাহলে আমাদের কি আর হচ্ছে বেশি লেখার প্রয়োজন নাই। তাহলে এখন দেখো এখানে টালির মাধ্যমে প্রকাশ করছে এবং এই পাশে কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করছে। তাহলে দেখো ট্যালির মাধ্যমে কিভাবে প্রকাশ করে, 5 থেকে 9 এর মধ্যে আছে হচ্ছে কি দুইটা সংখ্যা, এই যে 8 এবং হচ্ছে কি 9, তাহলে এখানে কি দুইটা লিখছে টালির মাধ্যমে 2। এরপর দেখো 10 থেকে 14 এর মধ্যে আছে একটা, তাহলে সেটা কোনটা আমরা যদি দেখি 10 থেকে 14 এর মধ্যে আছে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছি 14 আছে, তাহলে 10 থেকে 14 এর মধ্যে আছে হচ্ছে কি একটা, এখানে একটা দাগ দিয়েছে টালির মাধ্যমে প্রকাশ করছে। এরপর দেখো 15 থেকে 19 এর মধ্যে আছে তিনটা, তাহলে এখানে যদি দেখি 15, এই যে 15 থেকে এই যে 15, এরপর হচ্ছে দেখা হচ্ছে কি 17, এরপর হচ্ছে কি 18,
তাহলে দেখো 15 থেকে 19-এর মধ্যে আছে কিন্তু 3টা, তাহলে 1 2 3টা হচ্ছে কি দাগ দিয়েছে। আবার 20 থেকে 24-এর মধ্যে আছে 5টা, এইভাবে দেখো তোমরা যদি খুঁজে দেখো 20 থেকে 24-এর মধ্যে আছে 5টা, এবং 25 থেকে 29-এর মধ্যে আছে 5, এবং হচ্ছে কি আমরা যদি দেখাবো যে এটা হচ্ছে 5, 4টা হচ্ছে দাগ, একটা হচ্ছে আড়াই, তাহলে কি 5টা হলো 5 আর 2 হচ্ছে কি 7, তাহলে কি 7টা আছে। তো এটা কিন্তু টালির মাধ্যমে প্রকাশ করছে, এবং সাইড হচ্ছে কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করছে, এই যে 2, এই যে 1, এই যে 3, এই যে 5, এই যে হচ্ছে কি 7। তাহলে মোট হচ্ছে যোগ করলে কত হচ্ছে 18। তাহলে দেখো এখানে কি 18টা সংখ্যা আছে নাকি? এটা যদি 18টা হয় তাহলে বুঝবো আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি এই যে আমরা হচ্ছে সারণী তৈরি করলাম এটা হচ্ছে সঠিক আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 18টাই কিন্তু আছে। তার মানে কি এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি সঠিক আছে। তো এটা কিন্তু বোঝার জন্য তোমাদের দিয়েছে, তোমরা আমরা কিন্তু বুঝতে পারলাম। তো দেখো গণনার সময় ট্যালি চিহ্ন ব্যবহার করি, তাহলে কিভাবে ট্যালি চিহ্ন ব্যবহার করি যেভাবে দেখাইছে এটা কিন্তু অলরেডি আমি তোমাদের হচ্ছে কি খাতায় কিন্তু প্রথমে হচ্ছে কি দেখাই দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলছে, মনে রাখি উল্লেখিত 5টি ভাগকে উপাত্তের শ্রেণী বলে। তাহলে এই যে 5টা ভাগ আছে এটাকে বলবো আমরা কি উপাত্তের হচ্ছে কি শ্রেণী, এবং প্রত্যেককে যেমন 5 থেকে 9 10 থেকে 14 15 থেকে 19 এগুলোকে বলবো হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান ঠিকটা কি এই যে 5 থেকে 9 10 থেকে 14 এগুলো হচ্ছে কি শ্রেণী ব্যবধান এক একটা। আর যদি সবগুলো মিলে বলি তাহলে কি এখানে কি শ্রেণী বলবো, ঠিক আছে। তো এখন দেখো আমাদের হচ্ছে কি এটা হচ্ছে বোঝার জন্য দিয়েছে, আমরা অলরেডি কিন্তু বুঝতে পারলাম। এবং 2 নাম্বার এটা কিন্তু আমাদের কাজ দিয়েছে, সে কাজটা কি খ শাখার হচ্ছে কি শিক্ষার্থীদের খাতা জমা দেওয়ার হচ্ছে কি সংখ্যাগুলো এখানে কি দিয়ে দিছে। তো উপরে সারণীর মতো খ শাখা এর শিক্ষার্থীদের উপাত্ত বিন্যাস করি। তাহলে এই যে উপরের যে সারণী ছিল এটার মতো করে এই যে খ শাখার হচ্ছে তালিকাটা দিয়েছে, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এই ঘরটা হচ্ছে কি পূরণ করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে কিভাবে পূরণ করব, এখানে তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে কি এখানে দেখো ক শাখার হচ্ছে কি সারণী যেটা হচ্ছে দেওয়া ছিল এটা আমি এঁকে নিয়েছি এবং লিখে নিয়েছি, এবং খ শাখারটা এটা কিন্তু ট্যালি সংখ্যা এবং সংখ্যা এবং মোট কিন্তু ফাঁকা দেওয়া আছে, এটা আমি ফাঁকায় রাখছি তোমাদের হচ্ছে কি বুঝে বুঝে তারপর হচ্ছে কি এগুলো পূরণ করব। তাহলে এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি খ শাখার হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ খ শাখার হচ্ছে কি খাতা জমা দেওয়া হচ্ছে কি সংখ্যাগুলো দেওয়া আছে, এটা আমাদের কি এই যে সারণীর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সারণীটা আমি লিখে নিয়েছি এই যে খ শাখার। তাহলে এখন দেখো এখন কিভাবে আমি পূরণ করব। দেখো এখানে 5 থেকে 9 এই যে দেখো 5 থেকে 9 খ শাখার হচ্ছে সেজন্য সারণী শ্রেণী ব্যবধান। তারপর 10 থেকে 14 15 থেকে 19 20 থেকে 24 25 থেকে 29 এভাবে কি দিয়েছে। তো এখানে এখানে দেখো সর্বনিম্ন মানটা দেওয়া আছে কত, সর্বনিম্ন মান যদি আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত 9, এই যে 8, এই দেখতে পাচ্ছি 6, ঠিক আছে 6 হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান হচ্ছে কত 29, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই যে 5 থেকে 9 এর ভিতরে কয়টা আছে আমরা দেখব। তো এইভাবে আমরা যদি করি 5 থেকে 9 এর ভিতরে কয়টা আছে এইভাবে যদি খুঁজে খুঁজে বের করে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা প্রথম থেকে হিসাব করে যাব কিভাবে, দেখো এখানে দেখতে পাচ্ছি 12, তাহলে 12টা কার ভিতরে আছে 10 থেকে 14 এর ভিতরে আছে, তাহলে একটা এখানে কি টান দিলাম। এরপর আছে 14টা কার ভিতরে আছে 10 থেকে 14 এর ভিতরে, এখানে একটা টান দিলাম। এরপর দেখো 24, এই যে এখানে দেখতে পাচ্ছ 24, এই 24টা কার ভিতরে আছে এই যে 20 থেকে 24 এর ভিতরে আছে, তাহলে এখানে একটা টান দিলাম। এরপর দেখো 29টা কার ভিতরে আছে 25 থেকে 29 এর ভিতরে, এই ঘরে একটা কি ট্যালি চিহ্ন দাগ দিলাম। এরপর দেখো আছে 16টা কার ভিতরে আছে 15 থেকে 19 এর ভিতরে, তাহলে এখানে একটা কি দাগ দিলাম। এরপর 12, তাহলে 12টা কার ভিতরে আছে 10 থেকে 14 এর ভিতরে, এখানে আরো একটা টান দিলাম, অর্থাৎ টালি সংখ্যা লিখলাম। এরপর দেখো 9, তাহলে 9টা কার ভিতরে আছে 5 থেকে 9 এর ভিতরে, তাহলে এখানে একটা কি দাগ দিলাম ট্যালির নিচে। এরপর দেখো 29টা কার ভিতরে আছে 25 থেকে 29 এর ভিতরে, এখানে তাহলে আরো একটা কি দাগ হলো। এরপর দেখো 20, তাহলে 20টা কোথায় পড়বে, এই যে 20 থেকে 24 এর ভিতরে আছে, তাহলে এখানে একটা কি দাগ হবে। এরপর 16টা কোথায় আছে 15 থেকে 19 এর ভিতরে, তাহলে এখানে কি একটা দাগ হবে। এরপর দেখো 28, তাহলে 28টা কার ভিতরে আছে 25 থেকে 29 এর ভিতরে, তাহলে এখানে কি আরো একটা দাগ হয়ে গেল, অর্থাৎ 40 সংখ্যা বসলো। এরপর 12টা 10 থেকে 14 এর ভিতরে আছে, তাহলে এখানে আরো একটা কি দাগ হয়ে গেল। আর এরপর আছে কি 8, তাহলে 8টা আছে 5 থেকে 9 এর ভিতরে, তাহলে এখানে আরো একটা কি ট্যালি চিহ্ন কি বসে যাবে ট্যালি সংখ্যা। এরপর আছে 29টা আছে 25 থেকে 29 এর ভিতরে, তাহলে এখানে কি আরো একটা দাগ হয়ে গেল। এখানে দেখো আছে 24, তাহলে দেখো 24টা কি কার ভিতরে আছে 20 থেকে 24 এর ভিতরে, এখানে একটা কি দাগ দিলাম। এরপর 29টা কার ভিতরে আছে এই যে 25 থেকে 29 এর ভিতরে, তাহলে এখানে কিন্তু অলরেডি একটা 2টা 3টা 4টা দাগ কিন্তু হয়ে গেছে। তাহলে আরো একটা পাচ্ছি আমরা হচ্ছে কি
29, তাহলে এখানে আমাদের কি 5টা মিল করতে এখানে কি আড়াআড়ি ভাবে একটা দাগ দিতে হবে, তাহলে এখানে 5টা হয়ে গেল। এরপর আছে কি 12, তাহলে 12 আছে 10 থেকে 14 ভিতরে, তাহলে 10 থেকে 14 ভিতরে অলরেডি 4টা হয়ে গেছে, এজন্য আরো একটা হবে, সেজন্য কি আড়াআড়ি ভাবে দাগ দিয়ে 5টা কি একটা গ্রুপ মিল করলাম। এরপর দেখো 6, তাহলে 6 আছে 5 থেকে 9 এর ভিতরে, তাহলে একটা টান দিলাম। এরপর আছে 22, তাহলে 22 আছে কতর ভিতরে, 20 থেকে 24 এর ভিতরে, তাহলে এখানে কি আমরা দিয়ে দিলাম। এরপর আছে কত 28, তাহলে 28টা আছে কার ভিতরে, এই যে হচ্ছে দেখো 25 থেকে 29 এর ভিতরে কিন্তু 28 আছে, তাহলে এখানে কি আরো একটা দিয়ে দিলাম। তো এখন দেখো আমরা কত ব্যবধান কার ভিতরে কতগুলো আছে সেটা কিন্তু আমরা লিখে ফেললাম ট্যালির মাধ্যমে। তাহলে এখন আমরা সংখ্যার মাধ্যমে লিখবো। তাহলে দেখো এখানে 5 থেকে 9 এর ভিতরে আছে 3টা, 1 2 3টা, তাহলে এখানে লিখবো 3। 10 থেকে 14 এর ভিতরে আছে 1 2 3 4 আরেকটা, তাহলে 5, তাহলে এখানে লিখবো আমরা 5। 15 থেকে 19 এর ভিতরে আছে কি 2, তাহলে এখানে লিখবো 2। এরপর হচ্ছে 20 থেকে 24 এর ভিতরে আছে কয়টা, 4টা, এখানে আমরা লিখবো 4। এরপর হচ্ছে 25 থেকে 29 এর ভিতরে আছে কয়টা, 5 আর 1 হচ্ছে কি 6টা, তাহলে এখানে আমরা লিখবো 6। তাহলে এখানে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন যদি আমরা যোগ করি, তাহলে 6 আর 4 যোগ করলে 10, 10 আর 2 12, 12 আর হচ্ছে 5 কত 17, 17 আর 3 কত হয় 20, তাহলে মোট কিন্তু আমরা পাইলাম হচ্ছে কত 20। আমি অন্য কালার কালি দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, মোট হচ্ছে 20 পাইলাম। তাহলে দেখি তো এখানে হচ্ছে কি 20টা দেওয়া আছে কিনা, যদি এখানে 20টা দেওয়া থাকে তাহলে বুঝবো আমাদের হচ্ছে কি এই সারণীটা হচ্ছে কি সঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20টা কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে কি আমাদের কিন্তু এই সারণীটা কিন্তু সঠিক আছে। তাহলে আমরা খ শাখার জন্য যে সারণীটা আমাদের হচ্ছে কি এই যে পূরণ করতে বলছিল এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের হচ্ছে কিন্তু পূরণ করা হয়ে গেল, এই যে এটা হচ্ছে কি সারণী, আর আগেরটা হচ্ছে ক শাখার হচ্ছে কি সারণী। তো আশা করি তোমরা হচ্ছে কি এই সারণীটা আমরা কিভাবে পূরণ করলাম অবশ্যই কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো দেখো আমরা হচ্ছে এখন পরবর্তী পেজে চলে যাই। আমাদের কিন্তু 144 পেজটা সমাধান হয়ে গেল। তো এখন আমরা কি করব, 145 পেজের সমস্যাগুলো সমাধান করব এবং দেখার চেষ্টা করব। তাহলে দেখো 145 পেজে কি আছে, এখানে বলছে এই যে 3 নম্বর দেখো কি দেওয়া আছে, লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখা এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। তাহলে লেখচিত্রের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে কি ক শাখার শিক্ষার্থীরা যে বাড়ির কাজ দিয়েছে এই বাড়ির কাজ দেওয়ার সংখ্যা কিন্তু আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে এখানে কিন্তু লেখচিত্রের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছে, দেখায় দিয়েছে একটা, কিন্তু দেখায় দিয়েছে আমাদের কিন্তু সমাধান করব। তো এখন দেখো সেটা কিভাবে সমাধান করছে, এখানে কিন্তু এই যে ক শাখার যে পাইছিলাম হচ্ছে সারণী 5 থেকে 9 এর ভিতরে 2টা, 10 থেকে 14 এর ভিতরে একটা, এরপর 15 থেকে 19 এর ভিতরে হচ্ছে 3টা, 20 থেকে 24 এর ভিতরে 5টা, এই সারণী কিন্তু এখানে ক শাখার হচ্ছে কি সারণীটা তৈরি করছে। এখন আমাদের কি এটার ভিত্তিতে হচ্ছে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু আয়তলেখটা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই যে লেখচিত্র দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে কি আয়তলেখ। তো আয়তলেখটা কিভাবে, দেখো এই যে আয়তের মতো, এগুলো কিন্তু আয়তের মতো হয়ে যাচ্ছে, তাহলে এগুলো কি হবে আয়তলেখ। ঠিক আছে, তাহলে এখন দেখো অর্থাৎ সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি যে হচ্ছে কি সংখ্যাগুলো হচ্ছে কি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেগুলো কিন্তু হচ্ছে কি লেখচিত্র। ঠিক আছে, তাহলে এটা কি লেখচিত্রের মাধ্যমে সারণীতে দেওয়া হচ্ছে কি ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার হচ্ছে কি সংখ্যা হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে কি আয়তলেখ অঙ্কনের হচ্ছে কি পদ্ধতি আছে। তো আয়তলেখ অঙ্কনের পদ্ধতিগুলো কি কি এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে দেখো আয়তলেখ অঙ্কনের কিন্তু পদ্ধতি আছে যে আনুভূমিক অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর দাগ চিহ্নিত করি। তাহলে এখানে আনুভূমিক বরাবরটা কোনটা, আনুভূমিক মানে কি ভূমির সাথে যে হচ্ছে কি দাগটা থাকবে এটা হচ্ছে কি আনুভূমিক বরাবর। তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে এই যে এই দিকে ডান দিকে যে দিয়েছে এটা হচ্ছে কি আনুভূমিক বরাবর। তো এখানে কি 5 থেকে 9 শ্রেণী ব্যবধান ধরে নিছি, এই যে 5 থেকে 9, এরপর হচ্ছে 10 থেকে 14 ধরে নিছি, এরপর হচ্ছে কি 15 থেকে 19 এভাবে ধরে নিছি, তাহলে 5 5 করে কিন্তু ধরে নিছি। তাহলে এখানে কি শ্রেণী ব্যবধান এই আনুভূমিক বরাবর, এবং হচ্ছে এখানে কি খাড়া ভাবে এই খাড়া যে আছে বা হচ্ছে উলম্ব বরাবর, অর্থাৎ এই যে খাড়া
অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা চিহ্নিত করার জন্য দাগ দিই যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এই যে সংখ্যা যে আছে এই সংখ্যাগুলো এখানে কি লিখবো। তো এখন দেখো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে কত, 7টা। তো আমাদের হচ্ছে কি এই ঘরগুলো এমন ভাবে দিতে হবে যেন হচ্ছে কি সর্বনিম্ন 7টা থাকে। আমাদের বেশি আঁকলে কিন্তু সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন যাতে 7টা থাকে। তাহলে দেখতে পাচ্ছি এটা মানে 1 2 3 4 5 6 7 এভাবে কিন্তু চলে গেছে। তো এখানে কিন্তু সর্বনিম্ন 7টা নিতে হবে, যেহেতু সর্বোচ্চ আছে হচ্ছে কি 7টি। তো এরপর দেখো আয়তলেখ অঙ্কন করি যাতে যার প্রস্থ শ্রেণী ব্যবধান, এই যে যার প্রস্থ হচ্ছে কি এটা শ্রেণী ব্যবধান 5 থেকে 9 10 থেকে 14 15 থেকে 19 এগুলো শ্রেণী ব্যবধান, এবং উচ্চতার শিক্ষার্থীদের সংখ্যা থাকবে। এই যে উচ্চতা হচ্ছে কি শিক্ষার্থীদের সংখ্যা থাকবে। এরপর মনে রাখতে হবে আয়তক্ষেত্রের পরস্পরের মাঝে কোনো ফাঁক যাতে না থাকে। তাহলে দেখো আয়তক্ষেত্রের মাঝে যেন কোনো ফাঁক না থাকে, এগুলো কিন্তু দিয়ে মানে আমাদের ফাঁকা রাখা যাবে না। তো এখন আমরা সম্পূর্ণ বিষয়টা কি বুঝলাম এগুলো পরে কিন্তু তোমার মাথা ঘুরিয়ে উঠতে পারে। আমি সহজভাবে বলতেছি, দেখো এই যে এই আনুভূমিক বরাবর ধরবো আমরা শ্রেণী ব্যাপ্তি, এই যে শ্রেণী ব্যাপ্তি 5 থেকে 9 10 থেকে 14 এগুলোর শ্রেণী ব্যাপ্তি ধরবো, এবং এই যে খারাপ ভাবে এদিকে ধরবো আমরা হচ্ছে কি শিক্ষার্থীদের হচ্ছে কি সংখ্যা ধরবো। ঠিক আছে, এবং শিক্ষার্থীদের সংখ্যা কিভাবে ধরবো, সর্বোচ্চ মান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি 7। তাহলে এখানে কি সর্বনিম্ন কিন্তু 7 নিতে হবে, তার বেশি ঘরে কিন্তু আমরা নিতে পারি, কিন্তু সর্বনিম্ন 7 কিন্তু নিতে হবে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি 7 আছে। এরপর হচ্ছে কি করব আমরা এই আয়তলেখ এখানে কি অঙ্কন করব, এবং হচ্ছে মাঝে কিন্তু কোনো ফাঁকা রাখবো না। ঠিক আছে, তাহলে দেখো এখানে অঙ্কন করছে যে 5 থেকে 9 এর ভেতরে, তাহলে 5 থেকে 9 এর ভেতরে এখানে 0 থেকে 5 পর্যন্ত এখানে কিন্তু কিছু নাই, তার মানে এখানে কি ফাঁকা রাখছে। এখন 5 থেকে 9 এর ভেতরে আছে কি সংখ্যা আছে 2টা, শিক্ষার্থীর সংখ্যা আছে কয়জন, 2 জন। তাহলে এই যে এক ঘর, এই যে 2 ঘর, এরকম কিন্তু উঠে গেল। এটা কিন্তু একটা আয়তলেখের মতো হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এখন দেখো এইখানে ফাঁকা রাখা যাবে না, এখান থেকে কিন্তু আরেকটা উঠবে। তাহলে দেখো পরেরটা 10 থেকে 14, এই যে 10 থেকে 14 এর ভিতরে আছে কয়জন শিক্ষার্থী, 1 জন। তাহলে এখানে কি এই যে এক ঘর পর্যন্ত উঠে গেছে। ঠিক আছে, এই যে এক ঘর পর্যন্ত উঠে গেছে। এগুলো কিন্তু এর আগেও কিন্তু আমি শিখিয়েছি। এরপর দেখো 15 থেকে 19 এর ভিতরে, এই যে 15 থেকে 19 এর ভিতরে কয়জন আছে, 3 জন। তাহলে 3 ঘর পর্যন্ত উঠে যাবে, 1 2 3, এই যে 3 ঘর পর্যন্ত কিন্তু উঠে যাবে, এই যে 1 2 3 ঘর পর্যন্ত কিন্তু উঠে গেছে। ঠিক আছে, এরপর দেখো 20 থেকে 24 এর ভিতরে, এই যে 20 থেকে 24 এর ভিতরে আছে 5 জন। তাহলে 5 ঘর পর্যন্ত উঠে যাবে, 1 2 3 4 5, এই যে 5 ঘর পর্যন্ত কিন্তু উঠে গেল। ঠিক আছে, 5 ঘর পর্যন্ত কিন্তু এখানে উঠে গেল, দেখো 5 ঘর পর্যন্ত উঠে গেল। এরপর দেখো 25 থেকে 29 এর ভিতরে কয় ঘর আছে, 7 ঘর, 7 জন শিক্ষার্থী আছে, তাহলে 7 ঘর পর্যন্ত উঠে যাবে। 1 2, এই যে দেখতে পাচ্ছি আমরা এইভাবে যাচ্ছি, 2 3, এই যে 4 5 6 7, তাহলে 7 ঘর পর্যন্ত কিন্তু এখানে উঠে গেল। ঠিক আছে, তাহলে দেখো 7 ঘর পর্যন্ত এখানে কিন্তু উঠে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু লেখচিত্র কিন্তু অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে কি জমা দেওয়ার সংখ্যা এখানে কিন্তু নির্ণয় করা হয়ে গেল। তাহলে এখানে কি লেখচিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় আমরা কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়টা বুঝতে পারছো। তো চলো এখন আমরা 146 পেজে চলে যাই। তো এটা আমি দেখালাম না কেন, এর আগে কিন্তু অনেকবার হচ্ছে এগুলো কিন্তু দেখাইছি। তো এই কারণে হচ্ছে কি এটা হচ্ছে কি বইয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা অলরেডি কিন্তু বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে 146 পেজে চলে আসলাম। 146 পেজে চলে আসলাম। তো এখানে কি বলছে, এখানে বলছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। তাহলে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে কি বলছে, আমাদের খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার হচ্ছে কি সংখ্যা প্রকাশ করতে বলছে। এর আগে যেটা আমরা বুঝে আসলাম ক শাখার শিক্ষার্থীদের জন্য, এটা হচ্ছে খ শাখার শিক্ষার্থীদের জন্য এখানে কি আয়তলেখটা আমাদের হচ্ছে কি দেখাতে হবে। তো এটা খাতাতে করা যাবে, তো আমি এখানে দেখাচ্ছি। তাহলে দেখো এই যে খ শাখার জন্য সারণীকে আমাদের হচ্ছে কি এখানে অঙ্কন করতে হবে। তাহলে খ শাখার এখানে দেখতে পাচ্ছি 5 থেকে 9 শ্রেণী ব্যাপ্তি, এই যে 5 থেকে 9 দেওয়া আছে, 10 থেকে 14। এবার আমরা যদি খাতাতে করি বা হচ্ছে কি গ্রাফ পেপারে করি তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা হচ্ছে কি লিখবো। তাহলে এখানে দেখো 5 থেকে 9 পর্যন্ত, 10 থেকে 14 পর্যন্ত, এই যে 15 থেকে 19 পর্যন্ত, এরপর 20 থেকে 24 পর্যন্ত, এরপর 25 থেকে 29 পর্যন্ত। ঠিক আছে, দেওয়া আছে। তো এখন দেখো আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আনুভূমিক বরাবর হচ্ছে কি শ্রেণী ব্যবধানটা কিন্তু লিখছে। এরপর আমাদের কি করতে হবে, এই যে উলম্ব বরাবর বা হচ্ছে কি
খারাপ হবে যে আছে, এটা হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রকাশ করবে। তাহলে দেখো 0 থেকে 5 পর্যন্ত কোনো শিক্ষার্থী নাই, তার মানে এটুকু কি ফাঁকা থাকবে। এরপর দেখো তাহলে 5 থেকে 9 পর্যন্ত, 5 থেকে 9 এর ভিতরে কয়টা আছে? 3টা আছে। তার মানে আমরা কি প্রত্যেক ঘরকে কি ধরবো? 1। তাহলে এখানে দেখো 1, এই যে 2, এই যে 3 পর্যন্ত যাবে, তাহলে 3 ঘর পর্যন্ত কিন্তু যাবে এইভাবে। তাহলে 3 ঘর পর্যন্ত কিন্তু আমরা এখানে ক্লোজ করে দিলাম। এই যে দেখো 3 ঘর পর্যন্ত কিন্তু আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে, 3 ঘর পর্যন্ত দিলাম। এখন দেখো 10 থেকে 14 এর ভিতরে, 10 থেকে 14 এর ভিতরে আছে কয়টা? 5টা। তাহলে আমরা কি 10 থেকে 14 এর ভিতরে 5 ঘর পর্যন্ত যাবো। তাহলে 1 2 3, এই যে 4, এই যে 5, এই দেখতে পাচ্ছ 5, তাহলে 5 ঘর পর্যন্ত কিন্তু আমরা চলে যাব। এই যে দেখো 5 ঘর পর্যন্ত আমরা চলে গেলাম। তাহলে এখানে কিন্তু কোনো ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে, এই যে 2টা এর মধ্যে কিন্তু ফাঁকা রাখা যাবে না। এরপর দেখো 15 থেকে 19, 15 থেকে 19 এর ভিতরে কয়টা আছে? 2টা। তাহলে 15 থেকে 19 এর ভিতরে আছে 2টা, তাহলে আমরা কয় ঘর পর্যন্ত যাবো? 1 2, তাহলে 2 ঘর পর্যন্ত কিন্তু গেলাম। এই যে এখানে দেখো 2 ঘর পর্যন্ত কিন্তু গেলাম। এরপর দেখো কি আছে? 20 থেকে 24 এর ভিতরে আছে কয়টা? 4টা। তাহলে 4 জন শিক্ষার্থী আছে, তাহলে 20 থেকে 24 এর ভিতরে 4 জন, 1 2 3 4, প্রত্যেকটা ঘরের মানে 1। তাহলে আমরা 4 ঘর পর্যন্ত গেলাম, এই দেখতে পাচ্ছ 4, তাহলে 4 ঘর পর্যন্ত গেলাম, এই যে দিলাম, ঠিক আছে, এই যে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব? এরপরে আমরা 25 থেকে 29 এর ভিতরে কয়জন আছে? 6 জন। তাহলে আমরা কি 6 ঘর পর্যন্ত যাব। তাহলে এখানে কি 1 2 3 4 5 6 ঘর পর্যন্ত কিন্তু যাবো। এই যে 6 ঘর পর্যন্ত চলে গেলাম। তাহলে দেখো আমাদের কিন্তু হচ্ছে কি আয়তক্ষেত্রের লেখটা কিন্তু অঙ্কন করা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা চাইলে এগুলো কি হচ্ছে এভাবে পূরণ করে দিতে পারি, এভাবে কিন্তু পূরণ করে দিতে পারি। যখন আমরা খাতায় অঙ্কন করবো তখন কিন্তু আমরা পেন্সিল দিয়ে হচ্ছে কি এভাবে প্রত্যেকটা হচ্ছে কি ভরাট করে দেব। তাহলে দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা ভরাট করে দেব, ঠিক আছে, এভাবে প্রত্যেকটা হচ্ছে কি ভরাট করে দেবো। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু আয়তলেখটা কিন্তু এখানে হয়ে গেল। তাহলে খ শাখার শিক্ষার্থীদের জন্য কিন্তু আয়তলেখটা এখানে কিন্তু অঙ্কন করা হয়ে গেল। আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে নিচের বাক্যে বন্ধনী থেকে, নিচের বাক্যে কি বন্ধনী থেকে এখানে কি করতে হবে? ঠিক উত্তরটি কি বাছাই করতে হবে। তাহলে এই যে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যে হচ্ছে কি ঠিক উত্তরটি কি বন্ধনী থেকে হচ্ছে কি বাছাই করতে হবে। তাহলে এখানে দেখো কি বলছে, 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা এবং খ শাখা বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা অথবা খ শাখার শিক্ষার্থী বেশি আছে। তাহলে এখন আমরা তুলনা করব। দেখো এখানে হচ্ছে কি এই যে ক শাখার শিক্ষার্থীদের হচ্ছে কি সারণী দেওয়া আছে, এটা হচ্ছে কি খ শাখার শিক্ষার্থীদের সারণী দেওয়া আছে। তো এখানে দেখো 20 থেকে 24 এর ভিতরে, 20 থেকে 24 এর ভিতরে ক শাখার শিক্ষার্থীদের সংখ্যা বেশি আছে নাকি হচ্ছে কি খ শাখার শিক্ষার্থীদের সংখ্যা বেশি আছে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো 20 থেকে 24, এই যে দেখতে পাচ্ছি 20 থেকে 24, এই যে এটা হচ্ছে খ শাখার 20 থেকে 24। তাহলে ক শাখার শিক্ষার্থীদের 20 থেকে 24 এর ভিতরে আছে 5 জন এবং খ শাখার শিক্ষার্থীদের 20 থেকে 24 এর ভিতরে আছে 4 জন। তার মানে ক শাখার সারণীতে কি বেশি আছে। তার মানে আমরা লিখবো এখানে যে হচ্ছে এখানে আমি এখানে লিখে দিচ্ছি 2 নাম্বার, যে হচ্ছে 20 থেকে 24 শ্রেণীতে এই যে ক শাখা বেশি শিক্ষার্থী আছে, ক শাখার বেশি শিক্ষার্থী আছে। এখানে কি বলছে কিন্তু তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো এখানে কত বলছে 10 থেকে 14 এর ভিতরে। তাহলে 10 থেকে 14 এর ভিতরে ক শাখার সারণীতে হচ্ছে কি শিক্ষার্থী আছে হচ্ছে কি 1 জন এবং খ শাখার শিক্ষার্থীদের 10 থেকে 14 এর ভিতরে আছে 5 জন। তার মানে খ শাখায় কিন্তু বেশি আছে। তাহলে কি আমরা লিখবো কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে কি এই যে খ শাখার শিক্ষার্থী কি বেশি আছে, খ শাখার বেশি শিক্ষার্থী আছে। তার মানে আমরা দেখলাম হচ্ছে দুইটা সারণীর মধ্যে থেকে দেখলাম 20 থেকে 24 এর ভিতরে ক শাখায় শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে, কিন্তু 10 থেকে 14 এর ভিতরে
10 থেকে 14 শ্রেণীতে খ শাখার শিক্ষার্থী কিন্তু বেশি আছে। এই দেখতে পাচ্ছি 20 থেকে 24 এর ভিতরে ক শাখা আছে 5টি, খ শাখা আছে 4টি, তার মানে ক শাখায় বেশি আছে। কিন্তু 10 থেকে 14 এর ভিতরে ক শাখা থেকে খ শাখার শিক্ষার্থী কিন্তু বেশি আছে। ক শাখা আছে 1টি, খ শাখা আছে কিন্তু 5টি। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে দেখো, নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। তাহলে এই সংখ্যাগুলো 5ম শ্রেণীর শিক্ষার্থীদের কি উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করি। তাহলে নিচের মতো করে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের কি সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি। প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়তলেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে কি আলোচনা করে। তাহলে এই যে দেখো এই 3টা দেওয়া আছে সারণী, এটা কি আমাদের পূরণ করব এবং কি এটার ভিত্তিতে কি আমরা কি আয়তলেখটা অঙ্কন করব। ঠিক আছে, তো এখন দেখো এটা কিভাবে আমরা লিখব। এখানে দেখো শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে দেখো আমরা কি করব, এটা কি পূরণ করব বইয়ে। আমরা কি বইতে দেখাবো, তাহলে কি সুবিধা হবে, আমাদের কি কষ্ট করে এগুলো আর রাখতে হবে না। তো দেখো এখানে, তাহলে দেখো এখানে কি উচ্চতর কি শ্রেণী ব্যবধান দেওয়া আছে, সংখ্যাটা কি আমাদের পূরণ করতে হবে। এখানে কি দ্বিতীয় একটা সারণী দেওয়া আছে, যেটা কি শ্রেণী ব্যবধান ভিন্নভাবে ধরছে 120 থেকে 24। যেমন এখানে দেখো 121 থেকে 23 ধরছিল, এখানে 120 থেকে 24 ধরছে, আবার এখানে কি 120 থেকে 29 ধরছে। তার মানে কি 3টা সারণীতে কি শ্রেণী ব্যবধান কি ভিন্ন। ঠিক আছে, তো আমাদের কি পূরণ করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে পূরণ করলে সুবিধা হবে, আমরা খাতায় দেখো আগে রাফে এভাবে করে নিলে সুবিধা হবে। এখানে দেখো 121 থেকে 23 যে প্রথম সারণীটা আমি লিখছি, 124 থেকে 26, 127 থেকে 29, 130 থেকে 32, এভাবে কিন্তু সারণীগুলো আমি লিখে নিয়েছি এখানে প্রথম সারণীটা। ঠিক আছে, তো এখন দেখো এখানে দেখবো 130 প্রথমে, তাহলে 130 কার ভিতরে আছে, 130 থেকে 32 এর ভিতরে, এখানে একটা টান দেব। এরপর দেখো 132, তাহলে 132টা এই যে 132 30 থেকে 32 এর ভিতরে আছে, টাক দেব। 134টা 133 থেকে 35 এর ভিতরে আছে, তাহলে এখানে একটা দাগ দেব। 128, তাহলে এটা কার ভিতরে আছে, 127 থেকে 29 এর ভিতরে, এখানে একটা দাগ দেব। 121, এই দেখো 121 থেকে 123, এখানে একটা দাগ দেব। এরপর দেখো 123, 121 থেকে 23, এখানে আবার দাগ দেব। এরপর দেখো 138, তাহলে 138টা কার ভিতরে আছে, 136 থেকে 38 এর ভিতরে, তাহলে লিখলাম। এরপর 124টা আছে 24 থেকে 26 এর ভিতরে লিখলাম। এরপর 134টা আছে কি 133 থেকে 35 এর ভিতরে, এখানে দাগ দিলাম। এরপর 139টা আছে 139 থেকে 41 এর ভিতরে, এখানে একটা দাগ দিলাম। এরপর 122, এই যে 121 থেকে 23 এর ভিতরে আছে, টান দিলাম। এরপর দেখো 124, এই যে 124 থেকে 26 এর ভিতরে আছে, দিলাম। এরপর 124 থেকে 26 এর ভিতরে আছে, দাগ দিলাম। এরপর 128, তাহলে 128টা 127 থেকে 29 এর ভিতরে আছে, দাগ দিলাম। এরপর দেখো 123, তাহলে 123টা আছে 121 থেকে 23 এর ভিতরে, দাগ দিলাম। এরপর 126টা আছে কত, 124 থেকে 26 এর ভিতরে, আরো একটা দাগ দিলাম। এরপর 130, এই যে 130টা আছে কি 130 থেকে 32 এর ভিতরে, দাগ দিলাম। এরপর 131টা আছে 130 থেকে 32 এর ভিতরে, আরো একটা দাগ দিলাম। ঠিক আছে, এরপর 137টা আছে 36 থেকে 38 এর ভিতরে, এই যে দিলাম। এরপর 135 আছে 33 থেকে 35 এর ভিতরে, দিলাম দাগ। এরপর 121 আছে, এই যে 121 এখানে দেখতে পাচ্ছি 4টা দাগ দিচ্ছি, তার মানে আরো একটা এখানে কি 5টা জায়গা তার ভাবে দেবো, তার মানে কি 5টা হয়ে গেল। এরপর দেখো 125 এখানে কি 124 থেকে 26 এর ভিতরে আছে, তাহলে এখানে কি 4টা আছে, আরো একটা কি আড়াআড়ি দিলাম। এরপর কি 131, তাহলে 131টা 130 থেকে 32 এর ভিতরে আছে, তার আগে ছিল 4টা, আরো একটা দিলাম আড়াআড়ি ভাবে। এরপর 134, 33 থেকে 35 এর ভিতরে আছে, তাহলে এখানে দাগ দিলাম। এরপর 133টা আছে 133 থেকে 35 এর ভিতরে, এই যে 4টা ছিল, আরো একটা কি আড়াআড়ি হয়ে গেল। এরপর 141টা কি 39 থেকে 41 এর ভিতরে আছে, তাহলে একটা দাগ দিলাম। এরপর দেখো 129টা 127 থেকে 29 এর ভিতরে আছে, আরো একটা দাগ দিলাম। এরপর দেখো 33, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি 33, তাহলে 133টা কোথায় আছে, এই যে 133 থেকে 35 এর ভিতরে আছে, তাহলে এখানে একটা দাগ দিলাম। 126টা আছে কত 124 থেকে 26 এর ভিতরে,
তাহলে একটা দাগ। এবার 128, 128টা আছে 127 থেকে 29-এর ভিতরে, তাহলে এখানে কি আরো একটা দাগ দিলাম। তাহলে দেখো প্রথম সারণীর যে হচ্ছে কি শ্রেণী ব্যবধান কতর ভিতরে, 121-এর ভিতরে, 121 থেকে 123-এর ভিতরে কয়টা আছে লিখছি, 124 থেকে 26-এর ভিতরে কয়টা আছে লিখছি। তো এইভাবে লেখার কারণটা কি, এভাবে প্রত্যেকটা কিন্তু আমরা হচ্ছে 121 থেকে 23-এর ভিতরে কয়টা আছে যদি দেখতে দেখতে যাই অনেক সময় কিন্তু ভুল হয়ে যাবে। তো এইভাবে যদি প্রত্যেকটা যদি যেটা যখন আছে তখন এভাবে কি সিরিয়ালে যদি লিখতে লিখতে যাই তাহলে কিন্তু ভুলটা আর হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে 121 থেকে 23-এর ভিতরে আমরা কয়টা পাইলাম, আমরা পাইলাম 5টা, 1 2 3 4 আর একটা 4 আর রিটার্ন, তাহলে 5টা পেলাম। তাহলে এখানে লিখবো 5টা প্রথম সারণে। 124 থেকে 26-এর ভিতরে 5 আর 1 হচ্ছে কি 6টা লিখবো। 127 থেকে 29-এর ভিতরে কয়টা আছে, 127 থেকে 29-এর ভিতরে আছে 4টা লিখবো। তারপর 130 থেকে 32-এর ভিতরে কয়টা আছে, 5টা লিখবো। 133 থেকে 35-এর ভিতরে কয়টা আছে, 33 থেকে 35-এর ভিতরে আছে 6টা। এই যে 1 2 3 4 আর একটা 4 আর 5 আর একটা হচ্ছে কি 6টা, তাহলে 133 থেকে 35-এর ভিতরে 6টা। 136 থেকে 38-এর ভিতরে কয়টা আছে, 2টা, তাহলে এখানে আমরা 2টা লিখবো। 139 থেকে 41-এর ভিতরে কয়টা আছে, 2টা, এখানে কি করবো আমরা 2টা লিখবো। ঠিক আছে, তো এখন দেখো আমাদের কিন্তু প্রথম সারণীটা লেখা হয়ে গেল। কত মানে শ্রেণীর ব্যবধান হচ্ছে 121 থেকে 23-এর ভিতরে কয়টা আছে, 24 থেকে 26-এর ভিতরে কয়টা আছে, প্রত্যেকটা কিন্তু লেখা হয়ে গেল। তো এখন দেখো আমরা মোট হিসাব করব। তাহলে মোট হিসাব কিভাবে করবো, এখানে দেখো 5 আর 6 কত হয়, 11, 11 হচ্ছে 4-এ 15, 15 আর হচ্ছে 5-এ 20, 20 আর 6 26, 26 আর 2 28, 28 আর 2 30, তাহলে এখানে কি মোট 30টা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা দেখবো যে এখানে 30টা মান আছে কিনা, যদি থাকে তাহলে বুঝবো এটা আমাদের কি সঠিক আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, তাহলে 30টা কিন্তু আছে, তার মানে কি এটা আমাদের কি সঠিক আছে। তো এখানে যে 30টা আছে এটা কিন্তু অন্যভাবে হিসাব করা যায় খুব সহজে। সেটা কিভাবে দেখো, আমরা যারা গুণ পারি, গুণ তো আমরা অলরেডি পারি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে আছে কি 10টা, আর এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের নিচে কিন্তু হচ্ছে কি সিরিয়ালি কিন্তু দেওয়া, তাহলে 10 আর এদিকে 1 2 3, তাহলে 3 10 কত হচ্ছে 30টা, আমাদের কিন্তু মিল হয়ে গেল। তো এখন একই আমরা কিন্তু প্রথম সারণীটা পূরণ করে ফেললাম, একইভাবে আমরা দ্বিতীয় সারণীটা পূরণ করব, তৃতীয় সারণীটা কিন্তু পূরণ করব। তাহলে কিন্তু আমরা কিন্তু একইভাবে কিন্তু আমরা হচ্ছে কি পূরণ করবো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে। তো আমি যদি আবার যদি এভাবে তৃতীয় সারণীটা পূরণ করতে যাই তাহলে কিন্তু সময়টা বেশি লেগে যাবে, সেজন্য আমি আগেই করে রেখেছি। তো তোমরা হচ্ছে কি করে করে দেখবা, ঠিক আছে, আমি সময় যাতে কম লাগে তাই সেজন্য কি আমি আগে করে রেখেছি। তবে 120 থেকে 24-এর ভিতরে, আগে ছিল 121 থেকে 23, এখন 120 থেকে 24, 125 থেকে 29, এখন কিন্তু শ্রেণী ব্যবধান কিন্তু হচ্ছে কি 5 হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে 120 থেকে 24-এর ভিতরে আছে 7টি, 125 থেকে 29-এর ভিতরে আছে 8টি, 130 থেকে 34-এর ভিতরে আছে 10টি, 135 থেকে 39-এর ভিতরে আছে 4টি, এবং 140 থেকে 144-এর ভিতরে আছে 1টি। তাহলে তোমরা কিন্তু এভাবে কিন্তু করে দেখবা যে এটা হচ্ছে ঠিক আছে কিনা, তোমরা কিন্তু মিলিয়ে নিবা। ঠিক আছে, তাহলে দেখো মোট কত হলো, 7 আর 8 15 আর হচ্ছে 10 শত 25 আর 4 29 আর 1 30, তাহলে দেখো 30 কিন্তু এখানে হয়ে গেল। আবার যদি আমরা হচ্ছে তৃতীয় সারণীটা পূরণ করি তাহলে 120 থেকে 29, 130 থেকে 39, 140 থেকে 49, তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 10 করে ধরছে। 10 করে ধরে 120 থেকে 29-এর ভিতরে আছে কিন্তু 15টি, ঠিক আছে, 130 থেকে হচ্ছে কি 39-এর ভিতরে আছে কিন্তু এখানে আমরা দেখি হচ্ছে কি 14টি, 140 থেকে 49-এর ভিতরে আছে 1টি, তাহলে 15 আর 14 29 আর 1 30, তাহলে 30 কিন্তু এখানে মিলে গেল। তোমরা কিন্তু অবশ্যই করে দেখবা। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা এই যে শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া ছিল এখান থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী ব্যবধান ধরে কোথাও হচ্ছে কি 3 করে ধরে, আবার হচ্ছে 5 করে ধরে, আবার 10 করে ধরে কিন্তু বিভিন্ন হচ্ছে কিন্তু সারণী তৈরি হলো। 1 2 3টা সারণী কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের বলছে এই সারণী থেকে আমাদের কি আয়তলেখ কিন্তু অঙ্কন করতে হবে এই সারণী থেকে। ঠিক আছে, তো আয়তলেখটা আমরা কিভাবে অঙ্কন করব, তাহলে দেখো এই প্রথম সারণীর জন্য একটা আয়তলেখ হবে, দ্বিতীয় সারণীর জন্য একটা আয়তলেখ হবে, তৃতীয় সারণীর জন্য কিন্তু আরো একটা কিন্তু আয়তলেখ হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা আয়তলেখটা কিভাবে অঙ্কন করবো সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা কিভাবে দেখো, তোমার যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা কিন্তু শিখে এসেছিলাম যে হচ্ছে এখানে আনুভূমিক বরাবর, অর্থাৎ এই যে ভূমি বরাবর এটা কিন্তু হবে হচ্ছে কি
এটা কিন্তু হবে হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা হচ্ছে কি শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, এবং এই যে উচ্চতা বরাবর আমরা কিন্তু ধরবো হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে কি উচ্চতা, ঠিক আছে। শিক্ষার্থীদের ধরবো কি উচ্চতা। তাহলে দেখো শ্রেণী ব্যবধান এখানে কত দেওয়া আছে, এখানে 0 থেকে 121 পর্যন্ত, এখানে আমরা 0 ধরে নেব, 0 থেকে এটা হচ্ছে 121 পর্যন্ত। তাহলে এটার থেকে এ পর্যন্ত ধরবো আমরা হচ্ছে কি 121 থেকে 123, তাহলে 121 থেকে 123 ধরবো এটা। আবার এখান থেকে 123 থেকে ধরবো হচ্ছে কি 124 থেকে হচ্ছে কি 126, 124 থেকে ধরবো 126, ঠিক আছে। আবার হচ্ছে এখানে দেখো এখান থেকে আমরা কি করবো 127 থেকে ধরবো, তাহলে দেখো 127 থেকে ধরবো 129 ধরবো। আবার এখান থেকে ধরবো 130 থেকে কত ধরবো আমরা 132, এবং হচ্ছে 133 থেকে ধরবো এখানে 135, ঠিক আছে। লেখা কি বোঝা যাচ্ছে? একটু কষ্ট করে বুঝে নিবে, হ্যাঁ। এরপর দেখো এটা কিন্তু আমরা শ্রেণী ব্যাপ্তি লিখতেছি। আবার হচ্ছে এখান থেকে আমরা ধরবো 136 থেকে ধরবো হচ্ছে কত 138, এবং হচ্ছে এখানে 139 থেকে ধরবো কত আমরা 141 ধরবো, ঠিক আছে। এরকম আমরা শ্রেণী এখানে কি আনুভূমিক বরাবর আমরা হচ্ছে শ্রেণী ব্যবধানটা ধরে নিলাম। আর এখান থেকে এখানে ধরবো হচ্ছে কি 0 থেকে 120 পর্যন্ত। তো এখন দেখো প্রথম সারণীর যে ব্যাপ্তি ছিল 121 থেকে 23, 124 থেকে 26, 127 থেকে 29, সেভাবে কিন্তু আমরা ধরে নিলাম শ্রেণী ব্যাপ্তিটা। তো এখন দেখো এখানে সংখ্যাটা কত দেওয়া আছে, সংখ্যা কিন্তু সর্বোচ্চ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি 6 দেওয়া আছে। তার মানে আমরা হচ্ছে কি প্রত্যেক ঘরকে ধরবো 1 মান করে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কি 4, এটা হবে হচ্ছে কত 5, এটা হবে কত 6, এটা আমরা 7 পর্যন্ত ধরে নিলাম। তাহলে এখানে কিন্তু আমরা 7 পর্যন্ত ধরে নিলাম, আমাদের কিন্তু 6 পর্যন্ত ধরলেই কিন্তু হয়ে যাবে, কি কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ মান আছে কিন্তু 6, তাহলে আমাদের 6 পর্যন্ত ধরলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি 7 পর্যন্ত এক ঘর বেশি নিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো 121 থেকে 23 পর্যন্ত, 121 থেকে 23 পর্যন্ত কয়টা আছে 5 জন আছে। তাহলে 121 থেকে 23 পর্যন্ত আছে 5 জন। তাহলে আমাদের ঘরটা হবে কি এই যে এখান থেকে, এই যে এখান থেকে কিন্তু উঠে যাবে, এখান থেকে কিন্তু উঠে যাবে, এই যে 5 পর্যন্ত কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 5 পর্যন্ত কিন্তু এখানে হয়ে গেল, 5 পর্যন্ত। তাহলে এটা কিন্তু 121 থেকে 23 ঘর কিন্তু আমরা হচ্ছে কিন্তু এটা পেয়ে গেলাম। তো এখন দেখো 124 থেকে 26 পর্যন্ত, তাহলে দেখো 124 থেকে 26 পর্যন্ত আছে 6 জন, তাহলে এটা হচ্ছে 5 জন পর্যন্ত। এই যে আরেক ঘর যদি আনি আমরা হচ্ছে 6 ঘর পর্যন্ত পাবো, তাহলে এখানে কিন্তু 6 ঘর পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 6 ঘর পর্যন্ত এখানে পেয়ে গেলাম 124 থেকে 26 পর্যন্ত। আর এটা কিন্তু লাগানো থাকবে একটার সাথে আরেকটা, এটা কিন্তু নিয়মিত কিন্তু আমাদের হচ্ছে কি বলে দিয়েছিল 127 থেকে 29 ভিতরে। তাহলে 127 থেকে 29 ভিতরে আছে 4 জন, তাহলে দেখো 4, তাহলে এই যে দেখো 4 জনের ঘর কোনটা, এই যে এটা। তাহলে এই সোজা কি হবে 4 জনের ঘর, এই যে 4, এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4, এই যে 4 ঘর সমান হচ্ছে কি এ পর্যন্ত চলে আসবে। এই যে 4 ঘর সমান লিখলাম আমরা। 127 থেকে 29 পর্যন্ত আছে কয়জন 4 জন। যদি আমাদের হচ্ছে কি হাতে আঁকাচ্ছি এজন্য একটু আঁকা বাঁকা হতে পারে, তোমরা বুঝে নিবা। এরপর দেখো 130 থেকে 32 পর্যন্ত আছে কয়জন 5 জন। তাহলে এখানে দেখো 130 থেকে হচ্ছে 32 এই ঘর, এখানে আছে 5 জন। তাহলে 5 জনের ঘর এই যে এটা 1 2 3 4 5, তাহলে 5 জনের ঘর কোনটা যাবে, এই যে এটা 5 জনের ঘর যাবে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে চলে আসলো। এখন দেখো 133 থেকে 35, তাহলে 133 থেকে 35 ভিতরে আছে হচ্ছে কি 6 জন। তাহলে এখানে দেখো আমরা 6 জনের নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5 ঘর পর্যন্ত, আর এখান থেকে 1 বাড়াই দিলে কত হবে 6, এই যে 6 যাবে এই সোজা। তাহলে আমরা কিন্তু 6 ঘর পর্যন্ত নিয়ে ফেললাম, 6 ঘর পর্যন্ত কিন্তু এখানে নিয়ে ফেললাম আমরা, ঠিক আছে। এরপর দেখো 136 থেকে 38 এই ঘর, তাহলে 136 থেকে 38 ভিতরে আছে 2 জন। তাহলে এখানে কি 1 2 ঘর পর্যন্ত নেব। তাহলে 2 ঘর পর্যন্ত আসে কোথায় আসে, এই যে দেখতে পাচ্ছি 2 ঘর পর্যন্ত নিলে এই যে এখানে কিন্তু চলে আসে।
এখানে কিন্তু চলে আসে। তো যখন তোমরা গ্রাফে অঙ্কন করবে তখন কিন্তু এগুলো আর হচ্ছে কি এদিক ওদিক হবে না, তো গ্রাফে কিন্তু হচ্ছে কি দেওয়াই থাকবে, হচ্ছে তোমাদের কি ঘরগুলো দেওয়াই থাকবে। এরপর দেখো 139 থেকে 140 এর ভিতরে, তাহলে দেখো 139 থেকে 41 এর ভিতরে আছে কয়জন? 2 জন। তাহলে এখানে দেখো আবার কিন্তু 2 জন, এখানে এই যে 2 এর সমান 1 2, এই যে 2 ঘর পর্যন্ত কিন্তু যাবে, তাহলে 2 ঘর হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু আয়তলেখটি কিন্তু অঙ্কন করা হয়ে গেল। চাইলে আমরা হচ্ছে যখন এটা হচ্ছে গ্রাফে করব তখন কিন্তু এখানে পেন্সিল দ্বারা হচ্ছে কি এগুলো হচ্ছে কিন্তু ভরাট করে দেব, ঠিক আছে? এগুলো কিন্তু পেন্সিল দ্বারা ভরাট করে দেব। তো আমি তোমাদের এমনি দেখাচ্ছি এভাবে, দেখো আমাদের কিন্তু আয়তলেখটি কিন্তু অঙ্কন করা হচ্ছে হয়ে গেল। তো আমাদের কি কি লক্ষ্য করতে হবে? শ্রেণী ব্যবধান কত করে দেওয়া আছে সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে, এবং হচ্ছে এই যে উচ্চতা এটাকে কতটুকু দেওয়া আছে সেটা কিন্তু নিতে হবে। যদি এখানে দেখতে পাই যে 8 ঘর পর্যন্ত দেওয়া আছে, সর্বোচ্চ 8টা 8 আছে সংখ্যা, তো এখানে আমরা 5 পর্যন্ত নিলে কিন্তু হবে না, 8 পর্যন্ত কিন্তু নিতে হবে সর্বনিম্ন। বেশি নিলে সমস্যা নেই, কিন্তু কম নেওয়া যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম সারণীর হচ্ছে কি, প্রথম সারণীর হচ্ছে আয়তলেখ। প্রথম সারণীর কিন্তু এটা হচ্ছে কি আয়তলেখ। আশা করি হচ্ছে কি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে আয়তলেখটা আছে, অর্থাৎ দ্বিতীয় সারণীর আলোকে যে আয়তলেখটা আছে, এটা আমরা হচ্ছে কি অঙ্কন করার চেষ্টা করি। এরপর দেখো আমরা হচ্ছে 2 নম্বর সারণীটা যে আছে, এই 2 নম্বরটা সারণীর আলোকে আমরা হচ্ছে কি আয়তলেখ হচ্ছে কি অঙ্কন করব। আমাদের প্রথমটা শেষ, এখন 2 নম্বর সারণীর আলোকে হচ্ছে কি আয়তলেখটা অঙ্কন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ 120 থেকে 24 শ্রেণী ব্যবধান, তারপর 125 থেকে 129 শ্রেণী ব্যবধান, এরপর 130 থেকে 34 শ্রেণী ব্যবধান এভাবে কিন্তু দেওয়া আছে। তো আমরা হচ্ছে দেখো এভাবে আনুভূমিক বরাবর, এটাকে তোমরা x অক্ষ ধরতে পারো, এটাকে y অক্ষ ধরতে পারো, হচ্ছে কি উল্লম্ব বরাবর। তো আনুভূমিক বরাবর অর্থাৎ হচ্ছে কি এইদিকে আমরা হচ্ছে কি করছি, শ্রেণী ব্যবধান 120 থেকে 24, 125 থেকে 29, এখানে যেভাবে দেওয়া আছে 20 থেকে 24, 25 থেকে 29, এভাবে কিন্তু 140 থেকে 144 পর্যন্ত এভাবে কিন্তু নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে কি 5 ধরে কিন্তু এখানে করা হচ্ছে। তো এখন দেখো এইদিকে যে ধরছি, এইদিকে হচ্ছে কিন্তু এই যে সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু এইদিকে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা, যেখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ কিন্তু শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 10, তার মানে আমাদের কিন্তু সর্বনিম্ন এখানে কি 10 ঘর পর্যন্ত যেতে হবে। আমরা বেশি নিলেও নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু কম কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে 120 থেকে 124 এর ভিতরে কয়েকটা শিক্ষার্থী আছে? 7 জন। তাহলে দেখো এই যে 120 থেকে 124 এর ভিতরে 7 জন শিক্ষার্থী আছে। তো এখানে এই যে এখানে হচ্ছে কি ও বিন্দু, অর্থাৎ 0 বিন্দু থেকে এখানে কিন্তু এই পর্যন্ত আমরা ধরলাম হচ্ছে কি 119 পর্যন্ত, এর আগে পর্যন্ত, কারণ এটুকু কিন্তু নাই। তাহলে আমরা শুরু করবো এখান থেকে। তাহলে 120 থেকে 24 এর ভিতরে শিক্ষার্থী আছে কয়জন? 7 জন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি উপর দিকে উঠে যাই, এদিকে যদি উঠে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7, এই যে 7 জন। তাহলে এই সোজা কিন্তু হবে আয়তলেখটি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু 120 থেকে 24 এর ভিতরে কিন্তু হচ্ছে কি দেখো 7 জন আছে, এই 7 জনের সোজা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। এখন দেখো 125 থেকে 29 এর ভিতরে আছে কতজন? 8 জন। তাহলে 125 থেকে 29 এর ভিতরে কিন্তু এইটুকু, এর ভিতরে আছে কয়জন? 8 জন। তো এই পর্যন্ত আমরা কিন্তু 7 জন ধরেই নিয়েছি, এখানে আগে করছি। এরপর এখান থেকে 1 বেড়ে যাবে, অর্থাৎ 8 জন। তাহলে এখান থেকে না গুনে আমরা কিন্তু এখান থেকে 1 বাড়ায় দিলেই কিন্তু এই যে 8 পর্যন্ত কিন্তু হয়ে গেল, 8 পর্যন্ত কিন্তু এখানে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তুলে দিলাম, তোমরা এগুলো স্কেল দিয়ে করবা। তাহলে এখানে দেখো 8 জন কিন্তু হয়ে গেল। তাহলে 120 থেকে 24 পর্যন্ত হচ্ছে 7 জন, 125 থেকে 29 পর্যন্ত কতজন? 8 জন। এই যে 8 জনের সোজা আমরা আয়তলেখটা অঙ্কন করলাম। এরপর দেখো 130 থেকে 34 পর্যন্ত হচ্ছে কি 10 জন। তাহলে এই যে 130 থেকে 34 এর ঘর হচ্ছে এটাতে কয়জন? 10 জন। তাহলে এখানে 8 পর্যন্ত দেওয়া আছে, এরপর 9 10, তাহলে আরো 2 ঘর কি উঠে যাবে, তাহলে 10 ঘর। তাহলে 10 ঘর পর্যন্ত আমরা করলাম, এই যে এটার হচ্ছে কি সোজা, ঠিক আছে? 10 পর্যন্ত নিলাম। তাহলে দেখো আমরা কিন্তু নিয়ে নিলাম। তাহলে 130 থেকে 34 এর ভিতরে 10 জন। এরপর দেখো 135 থেকে 39 এর ভিতরে কয়জন? 4 জন। তাহলে 135 থেকে 39 এর ঘর কিন্তু এটা, তাহলে এটা কি 4 জন। তাহলে 1 2 3 4, এই যে এই সোজা কিন্তু আমাদের আসতে হবে, এই সোজা। তাহলে দেখো এই যে এই সোজা আমি কিন্তু আসলাম, এই যে 4 জন লিখে দিলাম। এরপর দেখো 140 এর থেকে হচ্ছে 144 এর ভিতরে কয়জন? 1 জন। তাহলে 140 থেকে 44 এর ভিতরে কয়জন? 1 জন। এই যে এই সোজা 1, আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চতা কি এই পর্যন্ত যাবে, 1 পর্যন্ত কিন্তু চলে গেল, ঠিক আছে?
এই যে 1 পর্যন্ত। তো আশা করি আয়তলেখটা কিভাবে অঙ্কন করতে হয় তোমরা কিন্তু বুঝতে পারছো। তোমরা চাইলে এগুলো হচ্ছে কি পেন্সিল দ্বারা হচ্ছে এইভাবে হচ্ছে কি দাগ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে হচ্ছে তোমার আয়তলেখটা কোনটুকু। এভাবে চাইলে তোমরা হচ্ছে কি দাগ দিয়ে হচ্ছে কিন্তু বুঝাইতে পারো, বা হচ্ছে পেন্সিল দিয়ে একদম ঘষে এটা হচ্ছে কি একদম হচ্ছে কি কালির মতো করে করতে পারো পেন্সিল দিয়ে, তাহলে কিন্তু এটা বোঝা যাবে যে এই ঘরটাই পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু করে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় যে সারণীটা এটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা তৃতীয় যে সারণীটা আছে এটা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি 120 থেকে 29, 130 থেকে 39, 140 থেকে 49, তাহলে 10 করে কিন্তু ব্যবধি ধরছে। তাহলে দেখো আমাদের কিন্তু 10 করে ব্যবধি ধরছে। তো এখানে দেখো যে আমরা হচ্ছে 120 থেকে 29 নিয়েছি, যে 120 থেকে 29 নিয়েছি শ্রেণী ব্যবধান, এরপর 130 থেকে 39 নিয়েছি, 140 থেকে 49 নিয়েছি, তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু আমরা নিয়েছি। তো এখন দেখো শিক্ষার্থীর সংখ্যা আছে কত, 15 জন 120 থেকে 29-এর ভিতরে, 130 থেকে 39-এর ভিতরে 14 জন এবং 40 থেকে 49-এর ভিতরে একজন। তো এখানে দেখতে পাচ্ছি 15, 14 এরকম শিক্ষার্থী দেওয়া আছে। তো আমরা যদি এখানে উলম্ব বরাবর যদি এক এক করে ধরি ব্যবধান, তাহলে কিন্তু 15 ঘর কিন্তু উপর দিকে যেতে হবে, যেহেতু এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 15 এবং অত্যাধিক কিন্তু জায়গা লাগবে। তো আমরা কি করব, প্রতি এক ঘর সমান কি 2 একক করে ধরবো। এখানে দেখতে পাচ্ছি এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এভাবে কিন্তু আমরা ছোট করে নিয়ে আসছি। প্রতি এক ঘর সমান কি 2 একক করে ধরছি। তো এখন দেখো এখানে 120 থেকে 29-এর ভিতরে আছে কতজন, এটা কিন্তু বড় হয়ে যাবে 16 পর্যন্ত যদি লিখি, আগের মতো যদি 1, 2 এভাবে লিখি বড় হয়ে যাবে। সেজন্য আমরা এই বড়টাকে হচ্ছে কি একটু সাইজ করার জন্য, অর্থাৎ হচ্ছে কি সুন্দর যাতে দেখায় এবং অত্যাধিক যাতে হচ্ছে বড় না হয়ে যায়, সেজন্য কি করছি আমরা এখানে 2 ধরছি, 4, 6 এভাবে কিন্তু ধরছি। তো এখন দেখো 120 থেকে 29-এর ভিতরে আছে 15 জন। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে কি এ পর্যন্ত 119, এটা বাদ। 120 থেকে 29-এর ভিতরে আছে কতজন, 15 জন। তাহলে 15টা আমরা কোথায় পাবো, এই যে 14, এরপর দেখতে পাচ্ছি 16, এই 14 আর 16 হচ্ছে মাঝখানে আছে কি 15। তাহলে আমরা আগে হচ্ছে যদি যাই, এই 14 এবং 16 হচ্ছে মাঝখানে কিন্তু আছে হচ্ছে কি 15, তাহলে এই যে 15 পর্যন্ত আমরা নিব। 15 পর্যন্ত কি করলাম, আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, 15 পর্যন্ত নিয়ে নিলাম। এরপর দেখো কি দেওয়া আছে, 130 থেকে 39-এর ভিতরে দেওয়া আছে 14 জন। তাহলে কি করবো আমরা, 130 থেকে 39-এর ভিতরে আছে কতজন, 14 জন। তাহলে 14টা কোথায়, এই যে 15, এখানে লিখছি 15 থেকে 1 কম 14, এই যে এখানে হচ্ছে কিন্তু 14, কিংবা আমরা এখান থেকে গুনে গুনে যেতে পারি। ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা সেভাবে তোমরা করবে। তাহলে দেখো 14 জন। এরপর দেখো এগুলো দাগ কিন্তু সোজা হবে, হ্যাঁ এগুলো কিন্তু সোজা হবে। এরপর দেখো 140 থেকে 49 পর্যন্ত আছে কতজন, 1 জন। তাহলে এখানে 1 জন। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি 2, এই 0 আর 2 এর মাঝখানে কিন্তু আছে 1, তাহলে 1 আমাদের কি হবে, এই সোজা চলে আসতে হবে। তাহলে এখানে আছে কতজন, 1 জন। ঠিক আছে, এটা হচ্ছে 1 জন। তাহলে দেখো আমরা আয়তলেখটা অঙ্কন করলাম। তাহলে দেখো আয়তলেখটা কিন্তু অঙ্কন হয়ে গেল। আমরা এখন এভাবে পেন্সিল দ্বারা কিন্তু ঘষে দিতে পারি, যাতে হচ্ছে আয়তলেখগুলো কি স্পষ্টভাবে বোঝা যায় এবং এগুলো কিন্তু হচ্ছে কি ফাঁকা থাকবে না, একটার সাথে আরেকটা কিন্তু লাগানো থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে কি সারণী 3 থেকে, সারণী 3 এবং এটা হচ্ছে সারণী 2। ঠিক আছে, তো এখন এখানে আমাদের একটা প্রশ্ন করছে, দেখো এই যে আয়তলেখগুলো কিন্তু আঁকছি, আঁকার পর প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়তলেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করা। তাহলে এই 3টা যে আমরা হচ্ছে কি আয়তলেখ আঁকলাম, এটার মধ্যে কোনটা উপযুক্ত এবং ভালো মনে হচ্ছে তোমার কাছে, সেটা কিন্তু উপস্থাপন করতে বলছে। তো দেখো এই যে এখানে দেওয়া আছে হচ্ছে কি এই উপাত্তগুলো, এগুলোর জন্য কিন্তু আমাদের 2 নম্বর সারণীটাই মনে হচ্ছে কি যথাযথ এবং হচ্ছে সুন্দর। কারণ হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি কিন্তু 5 করে ধরে নেওয়া হয়েছে, শ্রেণী ব্যাপ্তি 5 করে ধরে নেওয়া হয়েছে, যেমন 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34 এভাবে কিন্তু 5 করে ধরে নেওয়া হয়েছে এবং মানগুলো কিন্তু এক এক করে ধরে কিন্তু একটা আয়তলেখের মতো স্ট্যান্ডার্ড কিন্তু একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সেজন্য বলবো আমরা হচ্ছে কি 2 নম্বর সারণীটা হচ্ছে কি উপযুক্ত। এবং আমরা যখন হচ্ছে আয়তলেখ অঙ্কনের পদ্ধতি দেখছিলাম, তখন কিন্তু আনুভূমিক অক্ষ বরাবর 5 ঘর পর পর দাগ দিয়ে চিহ্নিত করতে বলছিল। তাহলে এটাই কিন্তু হচ্ছে কি স্ট্যান্ডার্ড মান, সেজন্য কিন্তু এখানে কিন্তু পদ্ধতিতে কিন্তু 5 ঘর আনছে।
আমরা যদি হচ্ছে কি 10 ঘর করে ধরি তবুও কিন্তু হবে। যেমন দেখো এখানে কিন্তু 10 ঘর করে ধরছি, তো 5 ঘর করে ধরলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আয়তলেখটা, এবং হচ্ছে হিসাবে সুবিধা হয়, সব কিছুর দিক দিয়ে কিন্তু সুবিধা হয়। যেমন এখানে দেখো 5 করে ধরছি, 20 থেকে 24, 25 থেকে 29, তাহলে কিন্তু আমরা 5 করে ধরছি। তো যথাযথ কোনটা মনে হচ্ছে? 2 নম্বর সারণীটাই কিন্তু যথাযথ মনে হচ্ছে। তো এখন এখানে আরো একটা বিষয় আমাদের জানতে হবে। যেমন দেখো এখানে লিখছে শ্রেণী ব্যবধান ভিন্ন হলে আয়তলেখ কি ভিন্ন হয়? শ্রেণী ব্যবধান ভিন্ন হলে আয়তলেখ ভিন্ন হয়। যেমন দেখো এই উপাত্তগুলো কিন্তু এই একটা উপাত্ত থেকে কিন্তু আমরা শ্রেণী ব্যবধান একবার ধরছি 3 করে এই প্রথম সারণীতে, দ্বিতীয় সারণীতে ধরছি শ্রেণী ব্যবধান হচ্ছে 5, এবং তৃতীয় সারণীতে কিন্তু শ্রেণী ব্যবধান ধরছি 10। তার মানে এই একই উপাত্ত থেকে কিন্তু একবার 3, একবার 5, আর একবার শ্রেণী ব্যবধান ধরছি 10 ধরছি, বিভিন্নভাবে কিন্তু শ্রেণী ব্যবধান ধরছি। তো বিভিন্নভাবে মানে শ্রেণী ব্যবধান ধরার কারণে আয়তলেখ কিন্তু ভিন্ন হলো। এই যে দেখো আয়তলেখ কিন্তু ভিন্ন হলো, এখানে এক প্রকার আয়তলেখ হলো, এখানে এক প্রকার কিন্তু আয়তলেখ হলো। আবার কিন্তু প্রথম সারণীর জন্য যে আয়তলেখ এটাও কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে একই উপাত্ত যদি আমরা শ্রেণী ব্যবধানটা আলাদা ধরি তাহলে কিন্তু আয়তলেখ কিন্তু আলাদা হয়ে যাবে, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী পেজ অর্থাৎ 147 পেজে হচ্ছে কি চলে যাই। এরপর দেখো আমরা 147 পেজের সমস্যাগুলো সমাধান করবো। তো এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে কি দেওয়া আছে? ডান পাশের আয়তলেখ একটি বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। তার এই ডান পাশে যে আয়তলেখটা দেওয়া আছে, এই আয়তলেখটা একটা বিদ্যালয়ের হচ্ছে কি 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। ঠিক আছে, তো এখন কি করতে হবে? এখানে আমাদের প্রশ্ন আছে, এই আয়তলেখ হচ্ছে কি ব্যবহার করে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে? দেখো ওই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আনুভূমিক বরাবর 20 থেকে 24 কেজি ওজনের মধ্যে আছে 2 জন, এরপর 25 থেকে 29 কেজি ওজনের মধ্যে আছে 3 জন, 30 থেকে 34 কেজি ওজনের মধ্যে আছে হচ্ছে কি 6 জন, এভাবে হচ্ছে কি 35 থেকে 39 কেজির মধ্যে আছে কতজন? 7 জন, এভাবে কিন্তু দেওয়া আছে। তো এখন এই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে আমরা কিভাবে হিসাব করব? এখানে দেখতে হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 6, এগুলো কিন্তু শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এত কেজির মধ্যে আছে 2 জন, এত কেজির মধ্যে আছে 3 জন, এত কেজির মধ্যে আছে 6 জন, এত কেজির মধ্যে আছে কি 7 জন, এগুলো শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তাহলে এগুলো যদি আমরা সব যোগ করে দিলে কিন্তু ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো 1 নম্বরে যদি আমি লিখতে চেষ্টা করি যে হচ্ছে প্রথমে আছে কি 20 থেকে 24 কেজির মধ্যে আছে কি 2 জন, 2 যোগ এখানে 25 থেকে 29 কেজির মধ্যে আছে কতজন? এই যে 1 2 3 জন আছে। তাহলে এখানে কি যোগ 3 যোগ, এরপর দেখো 30 থেকে 34 কেজির মধ্যে আছে কতজন? এই যে দেখতে পাচ্ছ 6 জন, তাহলে আমরা 6 লিখবো যোগ, এরপর দেখো 35 থেকে 39 কেজির মধ্যে আছে কতজন? এখানে দেওয়া আছে হচ্ছে কি 7 জন, তাহলে আমরা যোগ লিখবো কত? 7 যোগ, এরপর কি দেওয়া আছে? এরপর দেখো 40 থেকে 44 কেজির মধ্যে দেওয়া আছে কতজন? এই যে 5 জন, তাহলে 5, এরপর যোগ 45 থেকে 50 কেজির মধ্যে দেওয়া আছে কতজন? 2 জন, তাহলে এখানে 2 লিখলাম। তাহলে এখন ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে আমরা কিন্তু এগুলো যোগ করে দিলে হয়ে যাবে। তো তোমরা দেখো যারা মুখে মুখে হিসাব করো ও মুখে মুখে হিসাব করবা, অথবা হচ্ছে কি নিচে নিচে যোগ করে হিসাব করবা। তাহলে দেখো মুখে মুখে যদি করি 3 আর 2 5, 5 আর 6 কত হবে? 11, 11 আর হচ্ছে 7 কত হবে? 18, 18 আর হচ্ছে কি 5 কত হবে? 23, আর হচ্ছে 2 কত হবে? 25। তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পাইলাম কত? 25 জন। ঠিক আছে, তাহলে 25 জন। তাহলে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পাইলাম হচ্ছে কতজন? 25 জন। এটাই কিন্তু আমাদের উত্তর। চাইলে তোমরা উত্তর 25 জন লিখে দিতে পারো। ঠিক আছে, মূল বিষয়টা হচ্ছে তোমরা অঙ্কটা বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। এরপর দেখো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে হচ্ছে কোন শ্রেণী ব্যবধানে, এই যে নিচে দেখতে পাচ্ছ 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, এগুলো কিন্তু শ্রেণী ব্যবধান। তাহলে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? তাহলে আমরা এখানে সবচেয়ে বড় যা দেখতে পাচ্ছি এই ঘরে 7 জন শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এটা কোন ব্যবধানে? এই যে 35 থেকে 39 ব্যবধানের ভিতরে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কিন্তু বেশি, অর্থাৎ 7 জন। তাহলে আমরা লিখব 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখো 3 নম্বরে বলছে
35 থেকে 39 শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তাহলে শতকরা কত এটা আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে 35 থেকে 39-এর ভিতরে শিক্ষার্থী আছে 7 জন এবং মোট শিক্ষার্থী আমরা এখানে পাইছি কত? 25 জন। তার মানে আমরা লিখব যে হচ্ছে শতকরা মানে কি 100 জনে কতজন, এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো 25 জনে মোট শিক্ষার্থী 25 জন, 25 জনে আছে 35 থেকে 39-এর ভিতরে কতজন? 7 জন। তাহলে একজনে থাকে কত? 7 ভাগ 25 জন। অতএব 100 জনে কত থাকে সেটা কিন্তু শতকরা হিসেবে বেড়ে আসবে। তাহলে 100 জনে কত? 7 গুণ 100 ভাগ হচ্ছে কত? 25। তাহলে 25 দ্বারা যদি হচ্ছে কি 100 কাটি তাহলে কত হচ্ছে? 4 25 100, এত জন। তাহলে এখানে 4 সাথে কত পেলাম আমরা? 28 জন। তার মানে হচ্ছে শতকরা কিন্তু হচ্ছে কি 28%। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। ঠিক আছে, তার মানে এখানে বলতে চাইছে যে হচ্ছে 100 জনে কতজন, অর্থাৎ শতকরা মানে কিন্তু 100, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো 25 জনের ভিতরে 7 জন হচ্ছে কি 35 থেকে 39-এর ভিতরে, অথবা একজনের ভিতরে 7 ভাগ 25, অথবা 100 জনের ভিতরে কত হবে? 7 গুণ 100 ভাগ হচ্ছে 25। এখানে কাটাকাটি করে আমরা কিন্তু 4 সাথে কত পেলাম? 28। তাহলে 28%। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বরে কি বলছে? 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তাহলে 29 কেজির সমান, এখানে দেখতে পাচ্ছি 20 থেকে 24 এবং 25 থেকে 29, এই দুইটা ঘর কিন্তু হচ্ছে 29 কেজির কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর এখানে কিন্তু ঘর দেওয়া আছে। তাহলে দেখো 29 কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা শিক্ষার্থীর সংখ্যা কত আগে সেটা বের করবো, এরপর হচ্ছে কি শতকরায় প্রকাশ করব। তাহলে দেখো আমরা আগে বের করি যে 4 নম্বরে যে হচ্ছে 29 কেজির সমান বা কম ওজনের মোট শিক্ষার্থী। 29 কেজি বা হচ্ছে কি 29 কেজির কম ওজনের মোট শিক্ষার্থী কতজন? এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি 20 থেকে 24 কেজি 2 জন এবং 25 থেকে 29 কেজি, তাহলে এটা হচ্ছে কি 3 জন। তাহলে 2 যোগ 3, 2 যোগ 3 সমান হচ্ছে কি 5 জন। ঠিক আছে, তাহলে কিন্তু 5 জন হয়ে গেল। এখন যেহেতু 5 জন হয়ে গেল, তাহলে আমাদের শতকরা কত এটা কিন্তু প্রকাশ করতে বলছে। তাহলে 25 জনের ভিতরে থাকে কতজন? 5 জন। তাহলে আমরা লিখবো 25 জনের শতকরা মানে কিন্তু 100। তাহলে 100 জনের মধ্যে কতজন সেটা বের করলে কিন্তু আমাদের শতকরা বেড়ে আসবে। তাহলে 25 জনের মধ্যে কতজন পাইলাম? 5 জন। অতএব 1 জনের মধ্যে 5 ভাগ 25 জন। সুতরাং 100 জনের মধ্যে 5 গুণ 100 ভাগ হচ্ছে 25, এত জন। তাহলে 25কে যদি আমরা 25 দ্বারা যদি 100কে ভাঙি তাহলে কত হবে? আমরা পাবো হচ্ছে কি 4। তাহলে 4 পাশে কত হবে? 20। তাহলে 20 জন। তার মানে হচ্ছে কি 20%। আমাদের যেহেতু শতকরা বের করতে বলছিল 20%। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে এটা হচ্ছে কি বুঝতে পারছো। এরপর দেখো আমরা হচ্ছে কি 4 নম্বর সমস্যার সমাধান করলাম, পরবর্তী সমস্যাতে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তার ডান পাশের আয়তলেখটিতে দেওয়া আছে। তার মানে এখানে আমরা কি পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের হচ্ছে কি ওজন নিয়ে আলোচনা করলাম এবং বিভিন্ন সমস্যাগুলো সমাধান করলাম। এখন চতুর্থ শ্রেণীতে ওই শিক্ষার্থীগুলো থাকার সময় ওজন কত ছিল তার ডান পাশের আয়তলেখে কি প্রকাশ করছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো দেওয়া আছে 20 থেকে 24 কেজির মধ্যে ছিল হচ্ছে কি 3 জন, 25 থেকে 29 কেজির মধ্যে ছিল 5 জন, 30 থেকে 34 কেজির মধ্যে ছিল 8 জন, এরকম কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা কি কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ শিক্ষার্থী আছে এখানে 8 জন। তাহলে কোন শ্রেণীতে? 30 থেকে 34 শ্রেণীতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বেশি। তো আমরা এখানে লিখতে পারি যে 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর
শিক্ষার্থীর সংখ্যা বেশি। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। 2 নম্বর এখানে কি বলছে দেখো, 2 নম্বরে বলছে 29 কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত। তাহলে আমাদের কি করতে হবে, 29 কেজির নিচে যে শিক্ষার্থীগুলো আছে সেগুলো হচ্ছে কি, বা সমান যেগুলো শিক্ষার্থী আছে সেগুলো বের করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, মোট শিক্ষার্থীটা বের করতে হবে। মোট শিক্ষার্থী বের না করলে আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারবো না। তাহলে দেখো আমরা আগে লিখি যে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কতজন। এখানে যদি আমরা দেখি যে হচ্ছে 20 থেকে 24 কেজির মধ্যে এখানে কিন্তু হচ্ছে কি 3 জন, তাহলে 3 লিখবো আমি, 3 যোগ এখানে 25 থেকে 29 কেজির ভিতরে 5 জন, তাহলে 5 যোগ 30 থেকে 34 কেজির ভিতরে 8 জন, যোগ 8 যোগ এরপর হচ্ছে 35 থেকে 39 কেজির ভিতরে 6 জন, তাহলে এখানে 35 থেকে 39 কেজির ভিতরে 6 জন, যোগ 40 থেকে 44 কেজির ভিতরে 3 জন, তাহলে 3 জন। তাহলে মোট কত হলো শিক্ষার্থীর সংখ্যা, আমরা যোগ করি 3 আর 5 8, 8 8 16, 16 আর হচ্ছে 6 কত হবে 22 আর 3 25, তাহলে 25 জন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পাইলাম 25 জন। এখন 29 কেজির সমান বা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব। তাহলে আমরা লিখি যে 29 কেজি বা তার কম শিক্ষার্থী কত হবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 29 কেজি 25 থেকে 29 কেজি এটা সমান বা কম যদি এখানে হচ্ছে কি 5 জন আর এখানে 3 জন, তাহলে 3 যোগ 5 সমান হচ্ছে কি 8 জন। তাহলে এই যে 8 জন পাইলাম 29 কেজি বা তার কম শিক্ষার্থী, এই 8 জনটা শতকরায় কতজন আমাদের বের করতে বলছে। ঠিক আছে, 29 কেজি ওজনের কম 8 জন পাইলাম, এটা শতকরায় কতজন সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা লিখবো যে 25, মোট শিক্ষার্থী যেহেতু 25, তাহলে 25 জনে কতজন, 8 জন, 8 জন। অতএব 1 জনে কত হবে 8 ভাগ 25 জন, অতএব 100 জনে কত হবে 8 গুণ 100 ভাগ 25। তাহলে এখানে দেখো 25 দ্বারা যদি 100 কাটি তাহলে কত হবে 4 25 100 জন। তাহলে দেখো 4 8 কত হচ্ছে 32 জন, তাহলে 32 জন। তাহলে শতকরা কিন্তু আমরা পাবো হচ্ছে কি 32%। এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন দেখো 3 নম্বর সমস্যাতে কি বলছে, আমরা তো 2 নম্বর সমস্যার সমাধান করে ফেললাম। 3 নম্বরে বলছে আয়তলেখ 2টি থেকে 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো। কি জানতে পারি আমরা আয়তলেখ 2টা থেকে, এই জায়গাটা দেখতে পাচ্ছি 4র্থ শ্রেণীর আয়তলেখ এবং এটা হচ্ছে 5ম শ্রেণীর আয়তলেখ। এই দুইটা যে আয়তলেখ আমরা দেখলাম, এই দুইটা আয়তলেখের মধ্যে 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারি। তো আমরা কিন্তু জানতে পারি এখান থেকে দেখো যে 4র্থ শ্রেণীতে 30 থেকে 34 কেজি হচ্ছে কি 30 থেকে 34 এই ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি। আবার হচ্ছে 5ম শ্রেণীতে 35 থেকে হচ্ছে কি 39 কেজি, অর্থাৎ 39 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি। তাহলে এই দুইটা থেকে আমরা এটাই জানতে পারি। তাহলে লিখব যে হচ্ছে 4র্থ শ্রেণীর 30 থেকে 34 ব্যবধানে শিক্ষার্থী বেশি। ঠিক আছে, এবং হচ্ছে 5ম শ্রেণীর কত থেকে 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থী হচ্ছে কি বেশি। আমি ডট ডট দিলাম, তোমরা বুঝে নিবা। তাহলে এখানে দেখো এটা আমি ঠিক লিখছি কিনা দেখো, এই যে 4র্থ শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী যদি আমি বলি 30 থেকে 34 ভিতরে এই যে লিখছি, এবং 5ম শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে 35 থেকে 39 ব্যবধানে এই যে লিখছি আমি, এই যে এখানে দেখো। তাহলে এটাই কিন্তু আমি লিখছি 4র্থ শ্রেণীর 30 থেকে 34 ব্যবধানে শিক্ষার্থী বেশি, 5ম শ্রেণীতে 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থী কিন্তু বেশি। এবং এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে একটা বিষয় কিন্তু আমি স্কিপ করে গেছি, কারণ হচ্ছে এটা পরে দেখাবো। দেখে যে উপরের আয়তলেখটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের সাথে কি নিয়ে আলোচনা করি।
তাহলে শুধু একটি না, এই আয়তলেখ ব্যবহার করে তোমরা যদি একটু মাথা খাটাও তাহলে কিন্তু অনেক গাণিতিক সমস্যা কিন্তু তৈরি করতে পারবা। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো একটা গাণিতিক সমস্যা তৈরি করতে বলছে, তো আমরা যদি বলি যে হচ্ছে এই আয়তলেখ থেকে বের করতে বলি যে হচ্ছে কি কোন ব্যবধানে হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা কম সেটা বের করো, তাহলে দেখো এখানে কিন্তু কোন ব্যবধানে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি আমাদের বের করতে বলছে। আমরা যদি বলি কোন ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কম এটা বের করো, তাহলে দেখো এই যে 20 থেকে 24 এবং হচ্ছে 45 থেকে 50 ব্যবধানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম, সবচেয়ে কম। যদি বলি যে হচ্ছে এখানে দেখো কোন ব্যবধানে হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি বেশির দিক থেকে যদি বলি হচ্ছে দ্বিতীয়, তাহলে দেখো এখানে কি হবে এই যে 6, তাহলে এখানে কোন ব্যবধানে 30 থেকে 34 ব্যবধানে কিন্তু দ্বিতীয় স্থানে আছে। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকভাবে হচ্ছে এই প্রশ্নগুলো তৈরি করতে পারবা, তো তোমরা নিজেদের মতো করে প্রশ্নগুলো তৈরি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের কিন্তু 147 পেজ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সবগুলোই সমাধান কিন্তু করে দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো ভিডিওটা এই ক্লাসটা একটু লম্বা হয়ে যেতে পারে, তোমরা হচ্ছে একটু কষ্ট করে মেনে নিবা, কারণ হচ্ছে এগুলো সবগুলো কিন্তু একই ধারের হচ্ছে অঙ্ক, যেটা হচ্ছে কি আমি চেষ্টা করছি এক ভিডিওতে তুলে ধরার জন্য। ঠিক আছে, তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।